কিরে সুজয়, গরমের ছুটি তো দিয়ে দিল, বাড়িতে যাবি না? বাড়িতে গিয়েই বা কি করবো? সেই তো চাচা চাচিদের কাছে গিয়ে থাকতে হবে। 2 দিন ভালোই দেখবে, 3 দিনের দিন মুখটা কালো করে ফেলবে। তাহলে চল, এই সুযোগে আমরা আমাদের সমরপুর থেকে একটু বেরিয়ে আসি, দেখবি ভালো লাগবে। বাহ, তাহলে তো বেশ ভালোই হবে। কাকিমার হাতের খাবার, কাকা বাবুর সাথে আড্ডা, ওহ, পুরো জমে ক্ষীর হয়ে যাবে। যা রে বাবা, তোকে বলেই ভুল করে ফেললাম নাকি? এই তো হিংসে করলি তো? ঠিক আছে, তোর বাড়িতে যাওয়া লাগবে না, আমি যাচ্ছি। কাকা বাবু আর কাকিমাকে বলে দেব তুই কাজের চাপে আসতে পারিসনি। তুই কি ভেবেছিস বাবা মা তোর কথা বিশ্বাস করবে? আমি যে আগেই বাড়িতে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি, এবার আমি একা না, সাথে পাগলাটাকেও নিয়ে আসছি। তাহলে তো হয়েই গেল। চল চল, তাড়াতাড়ি রুমে গিয়ে গুছিয়ে নি। আরে দাঁড়া দাঁড়া, একটু শান্তিতে চাটা তো খেতে দিবি, আর ট্রেনের টিকিটটাও তো কাটতে হবে নাকি? আগে রুমে চল, তারপর দেখা যাচ্ছে কি করা যায়। কিরে, তুই এখনো বসে আছিস কেন? তাড়াতাড়ি গোজে কাজ করে নে। এখন গিয়ে তো বাস পাবো না, অটো রিক্সা করে যেতে হবে। তার চেয়ে ভালো আমরা কাল সকালে যাই। না না, তা হচ্ছে না। এখন যাওয়ার জন্য তৈরি হয়েছি, এখনই যাব। আমরা প্রয়োজনে ট্রেনে যাব, একটা এন্টারটেনমেন্ট হয়ে যাবে। তুই তো জানিস রাত 10টার পরে স্টেশনে কোনো গাড়ি ঘোড়া থাকে না, স্টেশন থেকে বাড়ি অবধি হেঁটে যাওয়া লাগবে। আরে 2 জন আছি না, সমস্যা হবে না, চল আজই যাই। কতদিন হয়ে গেল মায়ের হাতের খাবার খাই না। তুই পারিসও বটে। নে চল তাহলে। আরে চল মানে, গোছগাছ তো কিছুই করলি না। আমি জানি তুই এমনই করবি, তাই আগে থেকে এই সব কিছু গোছগাছ করে রেখে দিয়েছি। বেশ অনেকদিন বাদে বাড়িতে যাচ্ছি। বেশ অনেকদিন বাদে, সেই মিডটার্ম পরীক্ষার আগে গিয়ে ঘুরে আসা। তারপর তো আর কোথাও ঘুরতে যাওয়াও সময় হয়নি। এত তাড়াতাড়ি যে সময় কিভাবে ফুরিয়ে যায় বোঝাই মুশকিল। দেখিস, বাড়িতে যাওয়ার পরপরই কাকিমা বলবে, কিচ্ছু খাস না, কি চিকন হয়ে গেছিস, নিজের যত্ন নিস না, আরো কত কি। মায়েরা তো এগুলো বলবেই। এবার তো বেশ কয়েকদিনের ছুটি, কাকিমার হাতের সব পিঠা খাবো এবার। আগে যেয়ে তো নি, তারপর যা খাওয়ার খাস। কি বলবো মশাই, কখন আসবে ট্রেন? ওরে বাবারে, তাহলে তো অনেক রাত হয়ে যাবে। এই তো ট্রেন আসার সময় হয়ে গেছে, চল উঠে দাঁড়িয়ে পড়ি। ট্রেন এসে কিন্তু 2 মিনিটের বেশি থামবে না। কে রে প্রীতম, তোকে এমন লাগছে কেন? আর তুই এভাবে ঘামছিস কেন? ওই কালো বিড়ালটা, বিড়ালটাকে কেউ বাঁচাতে পারলো না। এই, কিসের বিড়াল? কার বিড়াল? কি বলছিস তুই? কার বিড়াল, কিসের বিড়ালের কথা বলছিস তুই? আমার তো কিছুই মাথায় আসছে না। না না, কিছু না, একটু পানি দে তো, গলাটা কেমন শুকিয়ে গেছে। প্রীতম সুজয়কে কিছুই বুঝতে দিল না। কালো বিড়ালটা প্রীতমের মনের মধ্যে একটা ভয় তৈরি করেছে, কিন্তু প্রীতম তা কারো সাথে শেয়ার করতে পারছে না। সুজয়কে বললে সুজয় ভয় পেতে পারে, তাই প্রীতম চুপচাপ সুজয়ের সাথে তাল মিলিয়ে গল্প করতে থাকে আর হাসি ঠাট্টা করতে থাকে। এভাবে দুই বন্ধু গল্প হাসি ঠাট্টা করতে করতে সমরপুর স্টেশনে এসে ট্রেনটা থেমে যায়। প্রীতম আর সুজয় ট্রেন থেকে নেমে পড়ে। ট্রেনটা আবার ঝনঝন শব্দ করতে করতে সামনের দিকে ছুটে চলে। ওকে কত করে বললাম যে রাত হয়ে গেলে একটা গাড়ি ঘোড়া কিছুই পাওয়া যাবে না, এখন বোঝ ঠেলা। আরে ধুর, আরান্দাবাদ থেকে এত দূরে আসতে পেরেছি যখন, তখন স্টেশন থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো। তুই আমার কথা বুঝতে পারছিস না। কি রে, ওদিকে কি দেখছিস? বিড়ালটা দেখ, কালো বিড়ালটা এখানে। কই, কোথায় বিড়াল? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। সেই ট্রেনে ওঠার পর থেকে শুরু করেছিস,
কিসের বিড়াল কিসের কি, চল চল, এখন আর দেরি করা ভালো হবে না, চল হাঁটতে হাঁটতে বাসায় যাই। আমি বলছিলাম যে আমরা এখন এই স্টেশনেই থাকি না, সকাল হলেই আমরা গাড়ি পাবো, তখন চলে যাব। তার মানে তুই সকাল পর্যন্ত এই স্টেশনে থাকতে বলছিস? এটা অসম্ভব। তুই যাবি নাকি আমার সাথে বল, তা না হলে কিন্তু আমি একাই রওনা দেব। প্রীতম আর কোনো উপায় না পেয়ে ফোনের আলো জ্বালিয়ে সুজয়ের সাথে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে সুজয় আর প্রীতম গ্রামের রাস্তায় চলে আসে। রাস্তার দুপাশ দিয়ে বড় বড় গাছ, বাঁশঝাড়, চারিদিকে শেয়ালের ডাক। দুজনে ভয়ে ভয়ে রাস্তায় চলতে থাকে। এ তো দেখি ভূতুরে রাস্তা রে প্রীতম, এই জন্যই বুঝি তুই এখন আসতে চাইছিলি না, তাই না? কে রে, কথা বলছিস না কেন? এভাবে চুপ করে গেলি কেন? কথা না বলে তাড়াতাড়ি পা চালা দেখি। কি রে বাবা, ঘুম ভাঙলো তোর? এত জ্বরওয়ালা শরীর নিয়ে এত রাতে না আসলেই তো পারতি। সুজয় কোথায় মা? সুজয় তো সেই কখন বাজারে বাজার করতে চলে গেছে, কিন্তু তার আগে বল, তুই মাথা ঘুরে পড়ে গেলি কেন? ছেলেটা আমার ঘুম থেকে উঠতে পারলো না, তুমি প্রশ্ন করা শুরু করে দিলে। ঠিক আছে, আমি তাহলে আর কিছু না বলি, দেখি সুজয়টা কত দূর এলো। তোমরা মা ছেলে গল্প করো। এ তো খুবই খারাপ কথা রে বাবা, আজই তোকে একবার সাধু বাবার কাছে নিয়ে যেতে হবে। যা করার করো মা, আমি যে আর পারছি না, মনে হচ্ছে ও আমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। কি ভয়ানক চোখ নিয়ে আমার দিকে তাকায়। তুই কিচ্ছু চিন্তা করিস নে বাবা, কিচ্ছু হবে না। সর্বনাশ, এ কি হয়েছে তোর? বিড়ালটা তো দেখছি তোর ওপর কালো জাদু করেছে। হ্যাঁ, এখন কি হবে বাবা? আমার ছেলেকে যেভাবেই হোক আপনি বাঁচান। এই যে তোদের এই কর্মের ফল। কিন্তু আমার প্রীতম তো খুবই ভালো, ও তো কোনোদিন কারো কোনো ক্ষতি করেনি। ওর কোনো দোষ নেই, দোষ হলো ওর বাবা প্রতাপ বাবুর। সাধু শর্মাকে সব কথা খুলে বলে। সেদিন প্রতাপ কেমন করে খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়, আর সেই আগুনে পুড়ে কালো বিড়ালটা ছাই হয়ে যায়। কিন্তু বাবা, এতে তো আমার সন্তানের কোনো হাত নেই, তাহলে কেন ওর সাথেই? প্রতাপ বাবুর সাথে পারেনি বলেই তো ছেলের ওপর দিয়ে বিড়ালটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছে। আপনি আমার প্রীতমকে বাঁচান বাবা, তার জন্য যা করতে হয় তাই করব আমি। আমি একটা মাদুলি করে দিচ্ছি, এটা সব সময় ওর হাতে বেঁধে রাখবি, আর যত তাড়াতাড়ি পারিস ওকে গ্রাম থেকে শহরে পাঠিয়ে দে। 7 দিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। বাবা, প্রীতমের শরীরের অবস্থা খুব একটা ভালো না, আর এই অবস্থায় ওকে বাড়িতেও রাখতে পারছি না। তুমি ওর দিকে একটু খেয়াল রেখো বাবা। আপনি কোনো চিন্তা করবেন না কাকিমা, ওর কিছু হবে না, আমি ওকে কিছুই হতে দেব না। আমি জানি বাবা, এই নাও, এই মাদুলিটা রাখো, এটা তুমিও পড়বে। আমি চাই আমার 2 ছেলের কারোরই যেন কোনো ক্ষতি না হয়। এবার তাহলে আমরা যাই কাকা বাবু। হ্যাঁ বাবা, যাও, সাবধানে যেও, আর কয়েকদিন পরে আমি আসছি তোমাদের নিতে। তুমি কোনো চিন্তা করো না বাবা, সব কিছু ঠিক হয়ে যাবে। আমার একটা মাত্র ভুলের কারণে আমার সন্তানকে এই সাজা ভোগ করতে হচ্ছে। এর চেয়ে ভালো আমার মরণ হলো না কেন? ওগো, যা হওয়ার হয়ে গেছে, এখন আর ওসব ভেবে লাভ নেই। চলো ঘরে চলো, দেখো সব ঠিক হয়ে যাবে।